গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউপিএসআই এবং কেপিএসআই তোমরা যারা পরীক্ষায় বসতে চলেছো, মানে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, জানো যে পুরনো নিয়মে অর্থাৎ 2019-এ যে রিক্রুটমেন্ট অর্থাৎ 2020 সালের যে মেন পরীক্ষা হয়েছিল সেই ফরম্যাটেই হতে চলেছে। তো আমি এই বিষয়ে তো কথা বলবো, যে কোশ্চেন আগে দেখিয়ে দিচ্ছি যে কেমন কি প্রশ্ন পড়েছিল, আজকে জিকেটা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে হচ্ছে ডেমো আনসার, যে এই প্রশ্নের জন্য উত্তর কতটুকু কিভাবে লিখতে হতো বা লেখা উচিত, সেখান থেকে একটা আগামী দিনে যে প্রশ্ন আসবে সেখানে একটা আভাস পেয়ে যাবে। সেই সাথে আরো একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে তোমাদের প্রচুর মেসেজ, কল এবং হোয়াটসঅ্যাপ তোমরা করছো, কন্ট্যাক্ট করছো, যে নতুন ব্যাচের জন্য, মানে যারা অ্যাডমিশন নিতে পারোনি, ডব্লিউপিএসআই এর যে অনলাইনে যে অ্যাডমিশন ক্লোজ হয়ে আছে সেটা আবার চালু হচ্ছে, আজকে থেকে আবার অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য কি প্রসেস আছে সেটা আমি বলে দিচ্ছি। আরও একটা জিনিস, যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি আমাকে ডিস্টার্ব করো, ফোন করো, তাহলে সবাইকে এইভাবে পৃথক পৃথক ভাবে ইনফরমেশন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেই কারণের জন্য এই ক্লাসেই তোমরা জুড়ে থাকো। আমি এই জিকেটা আলোচনা করে দেওয়ার পরে বলে দিচ্ছি যে কিভাবে কি প্রসেস, মানে অ্যাডমিশন নেবে, কত কি ফিজ, সব কিছুই বলে দেবো। আর যদি কন্ট্যাক্ট করো তাহলে যে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেখানে আমি ডিটেলসটা দিয়ে দেবো, সেটা পড়ে যদি বুঝতে পারো তাহলে সেই প্রসেসে অ্যাডমিশন হলে অ্যাডমিশন হয়ে যেতে পারো। তো দেখো যে 2019 সালে যে কোশ্চেন ছিল জিকে, সেই কোশ্চেনে দেখো 1 নম্বর যে প্রশ্নটা ছিল, যে রাইট এ প্যারাগ্রাফ অন দা, বা বাংলাটাই বলছি, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত বিষয়গুলির উপরে একটি করে অনুচ্ছেদ লিখুন। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত বিষয়গুলির উপর একটি করে অনুচ্ছেদ লিখুন। ইয়েতে কি ছিল, পর্যটন কেন্দ্র, টুরিস্ট স্পট, তারপরে বি ছিল ইন্ডাস্ট্রি, শিল্প, সি হচ্ছে এগ্রিকালচার, কৃষি, এবং ডি হচ্ছে ইকোনমি, অর্থনীতি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই 4টে পয়েন্টের উপরে 10 নম্বর দেওয়া ছিল, 2.5 নম্বর করে এটার উত্তর লিখতে হবে। তো আগে এটাই আমি দেখিয়ে দিই যে এর উত্তরটা কিভাবে কতটুকু লিখতে হতো বা লিখতে তোমাকে হবে, যে এরকম প্রশ্ন এলে। তবে এখানে আরেকটা বিষয় আছে, দেখো যে 5 কোশ্চেন আউট অফ 7, অর্থাৎ 7টা প্রশ্ন দেওয়া থাকে, সেই 7টার মধ্যে যে কোনো 5টা করতে হবে। এবং হচ্ছে 150 ওয়ার্ড, মানে প্রত্যেকটা উত্তর যেটা হবে সেটা 150টি শব্দের মধ্যে লিখতে হবে। আচ্ছা, আগে আমি প্রশ্নগুলো আলোচনা করে দিই, দিয়ে উত্তরটা বলছি। তারপরে কোশ্চেন ছিল যে আইনের শাসন কি, তা নিচের সূত্রগুলি সম্প্রসারণ করে লিখুন। আইনের আধিপত্য, তারপরে ছিল আইনের চোখে সাম্যতা, তারপরে পদ্ধতিগত স্বচ্ছতা, এই তিনটের উপরে নিয়ে তোমাকে লিখতে প্রমাণ করতে হবে। আইনের শাসন কিভাবে মানবাধিকারের সঙ্গে যুক্ত, 2 নম্বর দুটো প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে বন নিধন কি। বন নিধন কি, ভারতবর্ষে বন নিধনের কারণ এবং প্রভাবগুলি লিখুন। 4 নম্বর কি ছিল, যে জিওগ্রাফিক্যাল, রাইট এ শর্ট নোট অন করোনা ভাইরাস এক্সপ্যান্ডিং অন দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিম্নে দেওয়া সূত্রগুলি বিস্তার করে করোনা ভাইরাস সম্পর্কে বিবরণ দিন। কি কি 4টে পয়েন্ট ছিল এখানে, যে জিওগ্রাফিক্যাল অরিজিন, অর্থাৎ ভৌগোলিক উৎপত্তির স্থান, কোন জায়গাতে উৎপত্তি হয়েছিল। তারপরে ছিল সম্ভাব্য প্রজাতি যা থেকে ভাইরাসটি উৎপত্তি হয়েছে বলে মনে করা হচ্ছে। সি ছিল ভারতে যে নীতি নিয়ে ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধ চলছে। আর ডি ছিল একটা নির্দিষ্ট তারিখ দেওয়া ছিল, যে 31/10/2020 তারিখ অবধি পশ্চিমবঙ্গে করোনা কতগুলো মানে পজিটিভ হয়েছে বা আক্রান্ত হয়েছে, সেই পরিসংখ্যানটা দিতে হতো। এর পরের প্রশ্ন ছিল 5 নম্বর, যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, ডিসকাস পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কি, সমাজের ইতিবাচক এবং হচ্ছে নেতিবাচক প্রভাবের বিবরণ দিন। 6 নম্বর প্রশ্ন ছিল ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে যুক্তরাষ্ট্রীয় কিন্তু বস্তুত এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক ব্যবস্থা বলতে কি বোঝেন, লিখুন। ভারতীয় সংবিধানের 5টি যুক্তরাষ্ট্রীয় ও 5টি এককেন্দ্রীয় বৈশিষ্ট্য লিখুন। 7 নম্বর প্রশ্ন ছিল রাইট এ শর্ট নোটস, অর্থাৎ শর্ট নোটস লিখতে হবে। এটা 2.5 নম্বর করে 4টে পয়েন্ট দেওয়া ছিল, যেমন হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, তারপরে ছিল নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব, আর একটা ছিল পয়েন্ট কক্ষের পরিচালনার ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা। তো এই ছিল 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা করতে হবে, তোমাকে 5টা করতে হয়েছিল। তো আমি উত্তরটা দেখাই। এই যে 1 নম্বর প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গের উপর 4টে পয়েন্ট, সেই 4টে পয়েন্টের কি লিখতে হবে, যে পশ্চিমবঙ্গের পর্যটন, প্রথমে ছিল পর্যটন কেন্দ্র, 2.5 নম্বর করে দেওয়া ছিল। তো তোমাকে এতটুকু করে লিখতে হবে যে পশ্চিমবঙ্গের প্রধান পর্যটন কেন্দ্রগুলি হলো সুন্দরবন, দার্জিলিং এর টয় ট্রেন,
বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থান কালিম্পং, মিরিক, কলকাতা জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, আলিপুর চিড়িয়াখানা, দীঘা, মন্দারমণি, তালসারি, শঙ্করপুর, বকখালি, ফ্রেজারগঞ্জ, শান্তিনিকেতন, তারাপীঠ, মায়াপুর, কোচবিহার, রাজবাড়ি, শুশুনিয়া পাহাড়, অযোধ্যার ব্রাহ্মণী ও দুর্গা জলপ্রপাত, মুকুটমণিপুর, হাজারদুয়ারি, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ইত্যাদি পর্যটন কেন্দ্র হয়ে গেল। এরপরে পয়েন্ট ছিল পশ্চিমবঙ্গের শিল্প। তো পশ্চিমবঙ্গের শিল্প কি হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান শিল্পগুলি হলো লৌহ ইস্পাত শিল্প। এবার লৌহ ইস্পাত শিল্প কোলন দিয়ে লিখে দিয়েছি যে কি কি কোন কোন জায়গায় আছে, মানে কুলটি, বার্নপুর, ইস্কো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ইত্যাদি। আধুনিক পাটকল তৈরি হয় রিসরাতে। তার ঘুষুরি, শ্রীরামপুর, শ্যামনগর, বেলঘরিয়া, সোদপুরে কার্পাস বয়ন শিল্প আছে। দার্জিলিং, কালিম্পং পার্বত্য অঞ্চলে হ্যাপি ভ্যালু, লেপচু, কুমারগ্রামে চা শিল্প কারখানা আছে। এরপর চলে এসেছে হুগলি জেলার বীরভূম, বাঁকুড়াতে চালকল শিল্প। ডানকুনি, হরিণঘাটাতে ডেয়ারি শিল্প। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে এটা মাছ প্রক্রিয়াকরণ শিল্প। হুগলির আরামবাগে মাংস পোল্ট্রি শিল্প। সুন্দরবন ও দার্জিলিংয়ে পর্যটন শিল্প। হয়ে গেল। নেক্সট পয়েন্ট কি ছিল, পশ্চিমবঙ্গের কৃষি। তো হচ্ছে কি পশ্চিমবঙ্গের প্রায় 65% মানুষ, পশ্চিমবঙ্গের প্রায় 65% মানুষ কি হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। 3 ধরনের ফসল উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে। একটাকে বলা হয় যে খারিফ শস্য, যেটা বর্ষাতে রোপণ করা হয়, শীতে প্রথমে কাটা হয়, যেমন হচ্ছে আমন ধান, পাট, বাদাম, আখ। তারপরে হচ্ছে রবি শস্য, শীতকালে চাষ করা হয় এবং বসন্তে কাটা হয়, বোরো ধান, গম, তৈলবীজ, আলু, শাকসবজি। জায়েদ শস্য, যেটা হচ্ছে গ্রীষ্মকালে চাষ করা হয় এবং হচ্ছে বর্ষার আগে কাটা হয়, যেমন হচ্ছে আউশ ধান এবং হচ্ছে বাদাম। এছাড়া অর্থকরী ফসল যেমন হচ্ছে চা, কফি, সিনকোনা, তামাক, কমলালেবু, পাট ইত্যাদি বাজারে বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায়। আর একটা পয়েন্ট ছিল কি পশ্চিমবঙ্গের অর্থনীতি। তো পশ্চিমবঙ্গের অর্থনীতি কি, পশ্চিমবঙ্গের অর্থনীতি নির্ভর করে কৃষি ও ক্ষুদ্র শিল্পের উপরে। বর্তমানে পশ্চিমবঙ্গ ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। ভারতের মোট জিডিপির প্রায় 6.7%। পাট, চা, কয়লা, পর্যটন শিল্পের জন্য সমৃদ্ধ। ধান, পাট, আলু উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে এই 4টে পয়েন্ট ছিল, এই 4টে পয়েন্ট তোমাকে লিখতে হতো এরকম হবে। এরকম করে লিখলে একটা ভালো মার্কস অবশ্যই 8+ মার্কস একটা এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে। এবার আরেকটা যেটা ফুল মানে 10 নম্বরের যে প্রশ্নটা ছিল যে সোশ্যাল মিডিয়া কি, সমাজের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লিখুন। এই প্রশ্নটা আলোচনা করার আগে, বলার আগে, যারা কোর্স নিতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি কোর্সের ব্যাপারটা বলে দিই। সেটা দেখো, এটা হচ্ছে ডব্লিউপি কেপিএসআই কম্বাইন্ড, যেটা মানে ডব্লিউপি কেপি ওই একই সঙ্গে পরপরই বলেছি ভাই ভাই, দুটো এক সপ্তাহের গ্যাপে হয়তো মাঠ, তারপরে হচ্ছে মেন পরীক্ষা হবে। সুতরাং একই সিলেবাস একই থাকবে, দুটোর প্যাটার্ন একই সেম থাকবে, তাই একটাই কোর্স। তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ যেটা, সেটা হচ্ছে ক্লাস শুরু হতে চলেছে 22 অক্টোবর থেকে সন্ধ্যাবেলা 6টা থেকে। ফার্স্ট ব্যাচ ফুল হয়ে গেছে, ওই ব্যাচের হবে না। ক্লাস শুরু যেটা সেকেন্ড ব্যাচে, সেটা 22 অক্টোবর সন্ধ্যাবেলা 6টা থেকে হবে। ভর্তির শেষ তারিখ যেটা, সেটা হচ্ছে 21 তারিখ, অর্থাৎ আগামীকাল মানে 21 অক্টোবর রাত্রি 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। এখানে আমি ডিটেলসটা বলে দিচ্ছি, ভালো করে বুঝে যাও, কারণ এতটাই ব্যস্ত আমি আছি, একদিকে ক্লাস রেডি করা, অনলাইন ক্লাস করা, অফলাইন ক্লাস করা, সুতরাং সবাইকে ইন্ডিভিজুয়ালি আমার পক্ষে ইনফরমেশন দেওয়া সম্ভব নয়। সেই কারণের জন্য এটা পড়ে বুঝে যারা অ্যাডমিশন দেবে তারাই শুধুমাত্র অ্যাডমিশন নিতে পারো। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো, বা ডিটেলস যাদের বোঝা হয়ে গেছে আমি পেমেন্ট অপশান দিয়ে দিচ্ছি, সেইভাবে যদি প্রসেস কমপ্লিট করো তাহলে অটোমেটিক অ্যাডমিশন হয়ে যাবে, তোমাকে ফোন করেও জানার দরকার নেই। তো রুটিনটা দেখো, যে সেকেন্ড ব্যাচের রুটিন হচ্ছে সোমবারের দিন থাকবে জিকে সন্ধ্যাবেলা 6টা থেকে, মঙ্গলবারের দিন থাকবে রিজনিং সকালবেলা 11টা থেকে, বুধবারের দিন থাকবে ইংলিশ সন্ধ্যাবেলা 6টা থেকে, বৃহস্পতিবারের দিন থাকবে বাংলা সন্ধ্যাবেলা 6টা থেকে, শুক্রবার থাকবে ইংলিশ ট্রান্সলেশন সন্ধ্যাবেলা 6টা থেকে, শনিবার থাকবে ম্যাথ, রিজনিং হয়ে গেছে, ম্যাথটাই ধরে রাখো, সন্ধ্যাবেলা 6টা থেকে। শুক্রবারের দিনকে তো অ্যাড করে দিয়েছি, কোনো কোনো রবিবারের দিনকেও ক্লাস হতে পারে, বা যে চ্যাপ্টারটা এগিয়ে যাবে, যে সাবজেক্টটা শেষ হয়ে যাবে, তখন অন্য সাবজেক্টটাকে টেনে দেওয়া হবে। সিলেবাস শেষ নিয়ে কোনো চিন্তা নেই, অলরেডি 1 সপ্তাহ মাত্র ক্লাস হয়েছে ফার্স্ট ব্যাচের, ওদের যেমন প্রায় অনেকটাই কভার করে দিয়েছি। রিপোর্ট রাইটিং 3-4টে করে দিয়েছি, বাংলা ইংরেজি, তারপর হচ্ছে জিকে, মোটামুটি ইতিহাস সমস্ত কমপ্লিট। এইভাবে প্রচুর কি টেনে দিয়েছে, সিলেবাস শেষ নিয়ে চিন্তা নেই, শুধু তুমি হজম করতে পারলেই হবে। এবার দেখো যে কি কি করানো হয়, সেটা হচ্ছে জিকে সাবজেক্ট অনুযায়ী অধ্যায় ভিত্তিক করানো হবে, ম্যাথ, রিজনিং ডেসক্রিপটিভ করা হবে, চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টার ধরে প্রতি চ্যাপ্টার থেকে 20-22খানা করে ম্যাথ করে দেওয়া হবে। এটা কম বেশি হতে পারে, বড় ছোট চ্যাপ্টারের উপর ডিপেন্ড করছে। তারপর যে বাংলা প্রতিবেদন, বঙ্গানুবাদ,
ইংলিশ, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, গ্রামার, বেসিক গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার। যে এমনি যেগুলো আছে যেমন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং থাকবে, প্রেসি রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, গ্রামার থাকবে। তার বাইরে বেসিক গ্রামার এবং হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের উপর ইমপ্রুভমেন্ট মানে এটার উপর জোর দেওয়া হবে যাতে তুমি নিজে নিজে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারো। এবং সেই সঙ্গে যে দুটো ফুল মক টেস্ট এবং হচ্ছে পেপার চেকিং থাকবে, দুটো ফুল মক টেস্ট না হবে, পেপার চেক করে দেওয়া হবে। আর বাদবাকি তার বাইরে যদি পরীক্ষা নেওয়ার দরকার পড়ে, যে মনে করে যে আরো পরীক্ষা দিতে হচ্ছে বা হাতে স্পিড বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে যদি সময় থাকে তাহলে পরে দেখবো, কিন্তু দুটো ফুল মার্ক টেস্ট আমি সবার চেক করে দেবো। এবার যে ক্লাস কিভাবে হয়, ক্লাস হচ্ছে গুগল মিট অ্যাপের মাধ্যমে লাইভ হবে। এবার গুগল মিটে তো পরবর্তীকালে দেখা যায় না, সেই কারণে যেন রেকর্ডিং এবং পিডিএফ এর ব্যবস্থা থাকবে। কিভাবে থাকবে সেটা তুমি কোর্সে জয়েন করলে জানতে পেরে যাবে, যে লাইভ হয়ে যাওয়ার পরে রেকর্ডিং পিডিএফ তুমি অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে। এটা আমি সর্বসম্মুখেই বলছি। কেউ একজন ইউটিউবে কমেন্ট করেছিল যে 3,000 টাকা ফিস বলে নাকি সর্বসম্মুখে আমি বলছি না। এটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যে আমার পক্ষে আমার যেটা মনে হয়েছে, যে পরীক্ষা প্রস্তুতির যে ধরনের কোর্স বা যে মানে কোয়ালিটি মেনটেন করে দেয় বা যেরকম সাকসেস রেট, তাতে সেই অনুযায়ী 3,000 টাকা ফিস অনেকটাই কম। বা যেটা এসআই এর যে সিলেবাস আছে, একটা এসআই এর যে সিলেবাস আছে, সেই অনুযায়ী আমার মনে হয় যে ফিস অনেকটাই কম। এবার বাদ বাকি অন্য কোচিং সেন্টার বা অন্যান্য ইনস্টিটিউট অনলাইন বা অফলাইন কে কি করছে, কত কমে করাচ্ছে, সেটা আমার দেখে দরকার নেই। সেটা যদি মনে হয় তোমাদের অন্য জায়গায় অ্যাডমিশন নিতে পারো, এখানে এখানে আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। যদি দেখো যে 2022 সালেই বরং 4,000 টাকা ফিস ছিল যখন ডব্লিউপিএসআই এর সময়। এখনই তোমাদের অনুরোধে রিকোয়েস্টে সেটা মেনের কোর্স সেটা কমানো হয়েছে, বরং বাড়ানো উচিত ছিল। তা যাই হোক, সেটা অনলাইনের ক্ষেত্রে অনেকেই হয়তো এরকমই থাকে, কিন্তু আমার এখানে একটা আলাদাভাবেই পড়ানো হয়। সেটা যারা জয়েন করেছে বা যারা জানে, যারা করেছে তারাই শুধুমাত্র জানে। কিন্তু ফিজ এটাই ওয়ান টাইম ফিজ, একবারেই দিতে হবে। এটা আমি এখানে সর্বসম্মুখে সবাইকে বলে দিচ্ছি। এবার যার পোষাবে তারা নেবে, যার পোষাবে না তাদের নেবে না। আমি বলছি না যে আমার এখানে ভর্তি নাও। তো দুটো এখানে পেমেন্ট অপশন আছে, এই নাম্বারটা অথবা হচ্ছে এই নাম্বারটা, ফোনপে বা গুগল পে, দুটো এখানে পেমেন্ট অপশন আছে। সেই নাম্বারে পেমেন্ট করে দিয়ে পেমেন্টের স্ক্রিনশট, ইমেল আইডি এবং হচ্ছে এসআইয়ের অ্যাডমিট কার্ড। এটাও আমি বলে দিচ্ছি যে এসআইয়ের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে, নয়তো অ্যাডমিশন হবে না। হয় পেমেন্টের স্ক্রিনশট, ইমেল আইডি, এসআইয়ের অ্যাডমিট কার্ড। কেন অ্যাডমিট কার্ড নেওয়া হয়েছে, ক্যান্ডিডেট প্রুফের জন্য দেওয়া হয়েছে, এটাও তোমাদেরকে বলে দিলাম। এমন ব্যাপার নয় যে তুমি চাকরি পেয়ে গেলে বড় বড় তোমার পোস্টার ছেপে দিলাম, বা হচ্ছে তোমাকে বললাম যে টাকা ডিমান্ড করলাম চাকরি পেয়ে গেছে বলে। একটু তো নিজের বুদ্ধি তো নিশ্চয়ই আছে, বাস্তব বুদ্ধি প্রয়োগ করো। যে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিলেই কি কেউ কোনো ইনস্টিটিউট বা কেউ তোমার কাছে কোনো টাকা ডিমান্ড করতে পারে? এটা নিয়ে যেমন অনেক ক্যান্ডিডেট হয়তো সন্দেহ প্রকাশ করেছো। কিন্তু কেউ যদি না দিতে যাও তো অসুবিধা নেই, অ্যাডমিশন হবে না, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ডিটেলস বলে দিলাম আমি সেকেন্ড ব্যাচের জন্য। তাহলে তাড়াতাড়ি আগামীকাল মানে 21 তারিখে রাত্রি 10টা মানে কিন্তু রাত্রি 10টা পর্যন্তই অ্যাডমিশন চলবে। এরপরে কিন্তু আর অন্য নতুন ব্যাচ খোলা হবে না, বা হচ্ছে নতুন করে অ্যাডমিশন নেওয়া হবে না। তো 10 নম্বরের একটা যেটা প্রশ্ন ছিল, দেখো যে সোশ্যাল মিডিয়া কি, সমাজের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, এর বিবরণ দিন। তাহলে কি হয়েছে, যে সমাজ মাধ্যম হলো এমন একটা মাধ্যম যেখানে মানুষ তার অনুভূতি ও কার্যকলাপগুলিকে প্রকাশ করে, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষজনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে এবং অবসর সময় অতিবাহিত করে। সেই সাথে এটি অবশ্যই একটি মনোরঞ্জনের মাধ্যম। কয়েকটি সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম। এই যে একটা প্যাটার্ন, মানে সোশ্যাল মিডিয়া কি, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, 2 নম্বর, সমাজের ইতিবাচক প্রভাব, নেতিবাচক প্রভাব, 4+4। এই প্যাটার্নের 2 নম্বর, এই সমাজ মাধ্যম কি আমরা সবাই জানি, কিন্তু ভাষায় প্রকাশ করাটা মুশকিল। এটা আগে থেকে যদি না জানো, ডেসক্রিপটিভ লেখার যদি অভ্যেস না থাকে, তাহলে কিন্তু করতে পারবে না। তাহলে সমাজ মাধ্যম আর সোশ্যাল মিডিয়া হচ্ছে কি, যে এমন একটা মাধ্যম যেখানে মানুষ তার যে ফিলিংস, অনুভূতি বা অ্যাক্টিভিটিস, কার্যকলাপ, সেগুলোকে প্রকাশ করে, এক্সপ্রেস করে, এবং বিভিন্ন প্রান্তের থাকা মানুষের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করে, অবসর সময় অতিবাহিত করে, মনোরঞ্জনের উপায়, সেইটাকেই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর ভালো দিক দেখো, যে এখানে কিন্তু সেই রং চং করে মাধ্যমিক টাধ্যমিকে আগে যেটা আমরা করতাম, যে সবুজ কালি দিয়ে পয়েন্ট, তারপরে কালো কালি দিয়ে লেখা, এই এত কিছু কিন্তু সময় থাকবে না। কারণ 1 ঘন্টাতে, এই 2 ঘন্টা সময়ে তুমি 5খানা ডেসক্রিপটিভ জিকে, আবার এইদিকে ম্যাথ, 5টা রিজনিং নামানো কিন্তু ইম্পসিবল। সেই কারণে এইভাবেই শর্ট নোট করে তোমাকে লিখতে হবে, এটাই দেখবে লিখতে পারবে না। কিন্তু আমি একটু তার বেশি পয়েন্ট বেশি বড় করে লিখে দিয়েছি, কারণ পরীক্ষার হলে এতটা মনে থাকে না। সেই জন্য বাড়িতে একটু বেশি করে করতে পারো। হয়তো 150 শব্দের মধ্যে যদি বলে, বাড়িতে 200টা শব্দের মধ্যে প্র্যাকটিস করতে পারো, কারণ ওখানে গিয়ে কিছু তথ্য হয়তো ভুলে যাবে। তো সোশ্যাল মিডিয়ার ইতিবাচক প্রভাব কি হয়েছে, যেমন হারিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে খুঁজে পেতে বা নতুন করে বন্ধুত্ব স্থাপনে সাহায্য করে। নিজের অনুভূতি, কার্যকলাপগুলিকে প্রকাশ করা যায়, অবসর সময় অতিবাহিত করা যায়। 3 নম্বরে, যে সোশ্যাল মিডিয়া বর্তমানে একটি বিজ্ঞাপনের মাধ্যম। এর মাধ্যমে বিভিন্ন কলাকুশলী দেখিয়ে উপার্জন করা যায়। 4 নম্বরে, যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য ইন্টারনেট, মোবাইল বা কম্পিউটার ব্যবহারের দিক থেকে দক্ষ হওয়ার কারণে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ এবং সেই সাথে সমস্ত মানুষ উন্নত হচ্ছে।
সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব, নেগেটিভ। নেতিবাচক প্রভাব কি? যে আলোর নিচেই থাকে অন্ধকার। সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলি হলো সাইবার ক্রাইম, হ্যাকিং ইত্যাদি ঘটনা সোশ্যাল মিডিয়ার কারণে বেশি বাড়ছে। পরিবার, প্রিয়জন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হালকা হচ্ছে। শরীরচর্চা, খেলাধুলা ইত্যাদিতে ঝোঁক কমছে। দীর্ঘক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মাথা ব্যথা, চোখে অসুখ, একাকিত্ব ইত্যাদি অনুভব বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো যে নামে মানে ৩টে ৪টে পয়েন্ট হলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কমা, কমা করে জিনিসগুলো দিয়ে দিচ্ছি। মানে যে একেকটা প্যাটার্ন মানে টাইপ নিয়ে তোমাকে একেকটা পয়েন্ট দিতে হবে। মানে যেমন এখানে শুধু সাইবার ক্রাইম, হ্যাকিং ওই ঘটনাটা বলেছে এই ব্যাপারটা। পরেরটা যেমন সামাজিক দিক থেকে যে প্রভাব, যেমন সামাজিক, প্রিয়জন, প্রতিবেশীর সঙ্গে হালকা হচ্ছে এই ব্যাপারটা। এরপরে যে শরীরচর্চায়, খেলাধুলা, ঝোঁক কমছে, দীর্ঘক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মাথা ব্যথা, মানে শারীরিক দিক থেকে যে অসুবিধা সেটা যেমন এই পয়েন্টে আলোচনা করেছি। ৪ নম্বরে যে কি, যে সমালোচনা, নগ্নতা, অতিরঞ্জিত, আসল ঘটনার বিকৃত রূপ, নেতিবাচক ধারণা এত বেশি সোশ্যাল মিডিয়ার প্রভাব বিস্তার করছে যে অনেক সময় মনে হয় যে এই দুনিয়াটাই খারাপ। তো লাস্টে একটা কনক্লুশন টেনে দিতে পারো যে সোশ্যাল মিডিয়াতে খারাপের সাথে ভালো কিছু আছে। প্রশাসন বা সোশ্যাল মিডিয়ার প্রধান কর্মকর্তাদের এবং সেই সাথে মানুষজনদের খারাপ দিকটা বর্জন করে ভালো দিক প্রমাণ করা উচিত, যাতে করে একটি সুকুমার, মূল্যবোধ ও সংস্কৃতি সম্পন্ন সমাজ গড়ে তোলা যায়। তো এই সমস্ত কথাগুলো লেখা, প্রয়োগ করা একটা আলাদা মাত্রা তোমাকে এনে দেয়। ঠিক আছে? এগুলো আগে থেকে ভালো করে প্র্যাকটিস না করলে হবে না, এটাই। তো বাকি অন্য যে সমস্ত কোশ্চেন যেগুলো ছিল সেইগুলো আলোচনা অবশ্যই আমি করে দেবো পরের ভিডিওতে। তাই এটাই, তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে সেকেন্ড ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে চাইছে 77974747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। অথবা আমি যে প্রসেসে অ্যাডমিশনের বললাম, ঠিক আছে, এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো অ্যাডমিশন প্রসেসের এই ব্যাপারটাকে। এই দুটো নাম্বারে যে কোনো একটাতে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট, ইমেল আইডি আর হচ্ছে এসআইয়ের অ্যাডমিট কার্ড এই 77974747 এই নাম্বারে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে পরে অ্যাডমিশন হয়ে যাবে। ফোনের আশায়, রিপ্লাইয়ের আশায় অপেক্ষা করলে অনেক সময় কি হয়, ধরো এখন তোমাকে বললাম, তুমি হয়তো মেসেজ পাঠালে, 10 মিনিট পরেই দেখবো হয়তো 15-20টা মেসেজ ঢুকে গেল বা প্রচুর কল ঢুকছে। সেই কারণের জন্য সবাইকে, প্রত্যেককে এইভাবে ইনফরমেশন দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা অ্যাডমিশন নিতে পারো।